নমস্কার, মেঘ পিয়নে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আমরা এখন পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি পাঠ করে শোনাচ্ছি। লেখাই মানিক বন্দ্যোপাধ্যায়। আজ ১৩তম অধ্যায়। ঝোঁকের মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনো দিন ছিল না। মনের হঠাৎ জাগা ইচ্ছাগুলিকে চিরদিন সামলাইয়া চলিবার চেষ্টা করে। তবে এমন কতকগুলি অসাধারণ জোরালো হঠাৎ জাগা ইচ্ছা মানুষের মধ্যে মাঝে মাঝে জাগিয়ে ওঠে যে সেসব দমন করার ক্ষমতা কারো হয় না। সকালে উঠিয়া কিছুই সে যেন ভাবিল না, কোনো কথা বিবেচনা করিয়া দেখিল না। সোজা পরাণের বাড়ি গিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলিল, একবার তালবনে আসবে বৌ? কুসুম অবাক। তালবনে? কেন? তালবনে কেন এই সকালবেলা? এসো, কটা কথা বলবো তোমাকে। কথা বলবেন? হাসবো না কাঁদবো ভেবে পাই না ছোটবাবু। জন্মবয়সে আজ প্রথম আমাকে যেচে কথাটা বলতে এলেন, তাও তালবনে ডেকে। যান, আমি আসছি। তালবনে সেই ভূপতিত তালগাছটায় শশী বসিয়া রহিল। এমনি সকালবেলা একদিন তাকে ডাকিয়া আনিয়া কুসুম সেখানে বসিয়া মতির কথা শুনিয়াছিল। খানিক পরে আঁচলে বাঁধা চাবির গোছা খেলার ছলে মৃদু মৃদু শব্দে বাজাইতে বাজাইতে কুসুম আসিল। এত উৎফুল্ল কেন কুসুম আজ? কাল যে চিরতরে বিদায় গ্রহণ করিবে। মুখখানা একটু তাহার ম্লান দেখাক, চোখে থাক গোপন রোদনের চিহ্ন। কথা শশী বলিতে পারিল না। নিজের মুখখানা ম্লান করিয়া কুসুমের ভাব দেখিতে লাগিল। হাসব? কুসুম জিজ্ঞাসা করিল। কেন? হাসবে কেন? কুসুম হাসিয়া বলিল, আমার হাসি দেখলে আপনার মন নাকি জুড়িয়ে যায়, তাই শুধোচ্ছি। শশী বলিল, তামাশা করার জন্যে তোমায় এখানে ডাকিনি বৌ। আহা, তা তো জানি না। তামাশাই করলেন চিরকাল। তাই ডাকলে মনে হয় তামাশা করার জন্যেই বুঝি ডেকেছেন। বসি তবে, বসে শুনি কি জন্য ডাকলেন। শশী বলিল, এ কথা কি করে বললে বৌ? চিরকাল তোমার সঙ্গে তামাশা করেছি? তামাশা নয়, তবে ঠাট্টা বুঝি? শশী একটু রাগ করিয়া বলিল, তোমার কি হয়েছে বুঝতে পারছি না বৌ। কুসুম তবু হালকা সুর ভারী করে না, বলিল, কি করে বুঝবেন? মেয়ে মানুষের কত কি হয়, সব বোঝা যায় না। হলেই বা ডাক্তার, এ তো জ্বর জ্বালা নয়। শশী জ্বালা বোধ করে। কি আশ্চর্য যে কুসুমকে সে বুঝিতে পারে না। মৃদু স্নেহসিঞ্চিত অবজ্ঞায় ৭ বছর যার পাগলামিকে সে প্রশ্রয় দিয়াছিল। শশীর একটা দুর্বোধ্য কষ্ট হয়। যা ছিল শুধু জীবনসীমায় বহিঃপ্রাচীর, হঠাৎ তার মধ্যে একটা চোরা দরজা আবিষ্কৃত হইয়াছে। ওপাশে কত বিস্তৃত, কত সম্ভাবনা, কত বিস্ময়। কেন চোখ ছলছল করিল না কুসুমের? একবার বাপের বাড়ি যাওয়ার নামে আছাড় খাইয়া তার কোমর ভাঙিয়াছিল। যদিবা শেষ পর্যন্ত গেল, ফিরিয়া আসিল ১৫ দিনের মধ্যে। এখানে এমন ভাবে হয়তো এই তাদের শেষ দেখা। এ জীবনে হয়তো আর এত কাছাকাছি তারা আসিবে না। আর আজ একটু কাঁদিল না কুসুম? গাঢ় সজল সুরে একটি আবেগের কথা বলিল না? কুসুমের মুখে ব্যথার আবির্ভাব দেখিতে শশীর ২ চোখ আকুল হইয়া ওঠে। অস্ফুট কান্না শুনিবার জন্য সে হইয়া থাকে উৎকর্ণ। কে জানিত
কুসুমের দৈনন্দিন কথা ও ব্যবহার মেশানো অসংখ্য সংকেত, অসংখ্য নিবেদন এত প্রিয় ছিল শশীর। এত সে ভালোবাসিত কুসুমের জীবনধারায় মৃদু, এলোমেলো, অফুরন্ত কাতরতা। চিরদিনের জন্য চলিয়া যাইবে। আর আজ এই তালবনে তার এত কাছে বসিয়া খেলার ছলে কুসুম শুধু বাজাইবে চাবি। কি অন্যায় কুসুমের! কি সৃষ্টি ছাড়া পাগলামি! পা দিয়া ছোট একটি আগাছা নাড়িয়া দিতে ঝরঝর করিয়া শিশির ঝরিয়া পড়িল। শশীর মনে হইল কুসুমকে ধরিয়া এমনি ঝাঁকুনি দেয়, যাতে তার চোখের আটকানো জলের ফোঁটাগুলি এমনিভাবে ঝরিয়া পড়ে, এবং দু চোখ মেলিয়া সে তা দেখিতে পায়। কুসুম জিজ্ঞাসা করিল, কথা বলবেন বলে ডেকে এনে চুপচাপ কেন ছোটবাবু? শশী বলিল, শুনলাম তোমরা নাকি গা ছেড়ে চলে যাচ্ছ, তাই শুধোতে ডাকলাম। কুসুম অনায়াসে বলিল, পরশু যাব। আমায় যে বলনি কিছু। কখন বলবো? আপনি কি আসেন? শশী রাগিয়া বলিল, নাই বা এলাম, জানো না কাজের ভিড়ে কত ব্যস্ত থাকি। মিথ্যা করে ভাঙা হাত দেখাতে বৃষ্টি মাথায় করে যেতে পারো, এত বড় একটা খবর দেবার জন্যে একবার যেতে পারলে না? এ কথায় ক্রোধের কি অপূর্ব ভঙ্গি কুসুম করিল। দুহাতে মুখে দুপাশের আলগা চুলগুলি পিছনে ঠেলিয়া দিয়া এমন তীব্র দৃষ্টিতে শশীর দিকে চাহিল যে মনে হইল শশী যেন দুরন্ত অবাধ্য শিশু। এক্ষুনি কুসুম তাকে একটা চড়-চাপড় মারিয়া বসিবে। এমন তো ছিল না কুসুম। শশী কবে তাকে অপমান না করিয়াছে, কবে মান রাখিয়াছে তার অভিমানের, কবে এমন কথা বলিতে ছাড়িয়াছে যা শুনিলে গা জ্বলিয়া যায় না। কোনো দিন রাগ সে করে নাই, ভর্ৎসনার চোখে চাহে নাই। আজ এই সামান্য অপমানে সে ফুঁপিয়া উঠিল বাঘিনীর মতো। তবে কড়া কথা কিছু সে বলিল না, আত্মসম্বরণ করিল। তার রাগের ভঙ্গি দেখাইয়া শশী একেবারে নিভিয়া গিয়াছে দেখিয়া কে জানে কি আশ্চর্য কৌশলে কথা বলার চিরন্তন রহস্যময় সুরটিও কুসুম ফিরাইয়া আনিল। বলিল, বাবা, কি ছেলেমানুষের পাল্লাতেই পড়েছি। মিথ্যে করে ভাঙা হাত দেখাতে একবার ছেড়ে ১০০ বার যেতে পারি, ঝড় বৃষ্টি ভূমিকম্প মাথায় করে। ও কথা বলবার জন্য যাব কেন? শশী বলিল, পরাণকে দিয়ে তো বলে পাঠাতে পারতে। কুসুম বলিল, তাই বা কেন পাঠাবো? যে খবর নেয় না তাকে খবর দেবার কি গরজ আমার? আমিই তো বারণ করলাম ওকে। কাজের ভিড়ে আসতে পারিনি বলে আমি একেবারে পর হয়ে গেছি, তাই না বৌ? কুসুম হাসিল। পর কোথায় হলেন? তালবনের ঝোপের মধ্যে বসে পরের সঙ্গে আমি কথা বলি নাকি? ঠিক অতটা সস্তা নই ছোটবাবু। কি বলিল কুসুম? এত স্পষ্ট, এত ব্যাখ্যা ও ইতিহাস ভরা কথা! শশীর হঠাৎ মনে পড়িয়া গেল একদিন বড় খাপছাড়া ও অনাবশ্যকভাবে কুসুম তাহাকে বাপ তুলিয়া অপমান করিয়াছিল। অমন ভয়ানক ব্যাপার আর কখনো ঘটে নাই বলিয়া কথাটা শশী ভুলিতে পারে নাই। বুঝিতেও পারে নাই কুসুমের রাগের কারণ। এতদিন পরে কুসুম যেন সেদিনকার ব্যবহারের মানে বলিয়া দিল। সস্তা নই! কি গেঁয়ো অভদ্র কথা! তবু কুসুম যা বলিতে চায় আর কিসে তা এত স্পষ্ট বোঝা যাইত। কি করিবে, কি বলিবে কিছুই শশী বুঝিয়া উঠিতে পারিল না। আজ হঠাৎ একথা বলিবার দরকার পড়িল কেন কুসুমের? তাও বড় দুর্বোধ্য। যদি বলিত অভিমান করিয়া, চিরদিন যেমন করিয়াছে তেমন যদি সকাতর হইত তার এই অভিযোগ, তবে শশী সব বুঝিতে পারিত। তা তো নয়। এ স্পর্ধার উক্তি কুসুমের, অহংকারের ভাষা। আজ বাদে কাল যার সঙ্গে চিরতরে বিচ্ছেদ তাকে এমনভাবে কথা শোনানো কি কম মন্দ ব্যবহার কুসুমের?
ভাবিয়া চিন্তিয়া শশী বলিল, চলে যাবে বলে বুঝি আজ এমন তেজের সঙ্গে কথা বলছো বউ? ভাবছ সম্পর্ক যখন চুকলো যত পারি শুনিয়ে নি? কি আবার শোনালাম আপনাকে? যা শোনালে চিরকাল মনে থাকবে। এই জন্যই সেদিন তোমাকে কটা কথা বুঝিয়ে বলতে গিয়েছিলাম। তুমি যেদিন হাতের ব্যথার ওষুধ আনতে গেলে, কিছু শুনলে না, কিছু বুঝলে না, রাগ করে চলে এলে। মেয়ে মানুষ এমনি হয়। কুসুম চোখ বড় বড় করিয়া বলিল, মেয়ে মানুষের সম্বন্ধে এত জ্ঞান কোথায় পেলেন ছোটবাবু? মেয়ে মানুষ এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়। শুধু মনের মতো হয় না। এও জানেন? তুমি আজ বিশ্রীভাবে কথা বলছো বউ। বলিনি ছোটবাবু, বলতে দিন। যা মুখে আসে বলতে দিন আজ। বলতে কি চেয়েছিলাম? কে আপনাকে জানাতে বলেছিল গা ছেড়ে চলে যাব? কে বলেছিল এখানে ডেকে আনতে? জানেন আমার মাথা খারাপ, পাগলাটে মানুষ আমি। তবু যাওয়ার দুদিন আগে আমাকে এখানে ডেকে আনা চাই। আজে বাজে কথা বলে কান ঝালাফালা করা চাই। 10 বছর খেলা করেও স্বাদ মেটেনি। আমরা মুখ্য গেঁয়ো মেয়ে মানুষ। এসব খেলার মর্ম তো বুঝি না। কষ্টে মরে যাই। এ কথার কোনো প্রতিবাদ নাই বলিয়া শশীর মুখে কথা ফোটে না। জুতার ভিতর হইতে পা বাহির করিয়া পায়ে ঘাসের শিশির মাখিতে মাখিতে নত মুখে সে মুখ হইয়া বসিয়া রহিল। এদিকে কুসুমের চোখে এতক্ষণে জল আসিয়া পড়িয়াছে। শশীর কাছে মনের আবেগকে এমন স্পষ্টভাবে চোখের জলে কুসুম কোনো দিন স্বীকার করে নাই। তবে সে বড় শক্ত মেয়ে। দুবার জোরে জোরে শ্বাস টানিয়া আর দুবার আঁচলে চোখ মুছিয়াই আবেগ সে আয়ত্তে আনিয়া ফেলিল। বলিল, এমনভাবে ভাবিনি ছোটবাবু। তাহলে কোন কালে গা ছেড়ে চলে যেতাম। কুসুম আর কিছুক্ষণ চোখের জল ফেলিলে যে শশী হঠাৎ ক্ষেপার মতো বিনা বাক্যব্যয়ে তাকে 2 হাতে জড়াইয়া ধরিত, তাতে সন্দেহ ছিল না। কিন্তু কুসুমের অনুযোগগুলি তাকে দমাইয়া রাখিল। একথা সে ভুলিতে পারিল না যে এতকাল পরে ওভাবে কুসুমের সমস্ত নালিশের জবাব দেওয়া আর চলে না। মুখখানা শশীর একটু পাংশু দেখাইতেছিল। কি বলা যায় কুসুমকে? কি করা যায়? কে জানিত মোটে 2 দিনের নোটিসে কুসুম তাকে এমন বিপদে ফেলিবে, তার গুছানো সময়ের মধ্যে এমন ওলটপালট আনিয়া দিবে। কুসুমের কাছে বসিয়া থাকিলে 2 দিন পরে সে যে চিরদিনের জন্য চলিয়া যাইবে, এই চিন্তার কষ্ট তরঙ্গের মতো পলকে পলকে অবিরাম উথলিয়া উঠিয়া তাকে এমন উতলা করিয়া তুলিবে, এ ধারণা শশীর ছিল না। কাল কথাটা শুনিয়া অবধি শশীর মনে নানা বিচিত্র ভাবধারা উঠিতেছিল। আজ সকালে সে সমস্ত যেন শুধু একটা কটু ক্লেশে পরিণত হইয়া গিয়াছে। কুসুমের যে শরীরটা আজ অপার্থিব সুন্দর মনে হইতেছিল, তার সমস্তটা শশী জড়াইয়া ধরিতে পারিল না। হঠাৎ করিল কি, খপ করিয়া কুসুমের একটা হাত ধরিয়া ফেলিল। কুসুম একটু অবাক হইয়া গেল। দুজনের মধ্যে ব্যবধান ছিল, তাতে টান পড়ার জন্যই বোধহয় কুসুম একটু সরিয়াও আসিল। কিন্তু যা কথা বলিল তা অপূর্ব, অচিন্তিত। 2বার নিজে চেঁচে এসেছি। আজকে ডেকে এনে হাত ধরা-টরা কি উচিত ছোটবাবু? রেগে টেগে উঠতে পারি তো আমি। বড় বেয়াড়া রাগ আমার। শুনিয়া শশীর আধো পাংশু মুখখানা প্রথমে একেবারে শুকাইয়া গেল। কে জানিত কুসুমকে এত ভয়ও শশী করে। তবু কুসুমের হাতখানা সে ছাড়িল না। বলিল, রেগো, কথা শুনে রেগো। আমার সঙ্গে চলে যাবে বউ? চলে যাব? কোথায়? যেখানে হোক চলে যাই চলো আজ রাত্রে। কুসুম সঙ্গে সঙ্গে জবাব দিল, না। শশী ব্যাকুলভাবে কহিল, কেন? যাবে না কেন? কুসুম শুধু বলিল, কেন যাব? শশী বোকার মতো
শিশুর মতো বলিল, কেন যাবে? কেন যাবে মানে কি কুসুম? আজ নাম ধরে কুসুম বললেন? বলিয়া ছোট্ট বালিকার মতো মাথা দুলাইয়া জলজলে চোখে শশীর অভিভূত ভাব লক্ষ্য করিতে করিতে কুসুম বলিল, কি করে যে শুধলেন, কেন যাব? আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধে হবে ডাকবেন, আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব? কেউ তা যায়? শশী অধীর ভাবে বলিল, একদিন কিন্তু যেতে। কুসুম স্বীকার করিয়া বলিল, যেতাম ছোটবাবু। স্পষ্ট করে ডাকা দূরে থাক, ইশারা করে ডাকলেও ছুটে যেতাম। চিরদিন কি একরকম যায়? মানুষ কি লোহার গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না? বলতে বসেছি যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না। তার হাত ছাড়িয়া দিয়া শশী বলিল, তোমার রাগ যে এমন ভয়ানক তা জানতাম না বউ। অনেক বড় বড় কথা তো বললে, একটা ছোট কথা কেন তুমি বুঝতে পারো না? নিজের মন কি মানুষ সবসময় বুঝতে পারে বউ? অনেক দিন অবহেলা করে কষ্ট দিয়েছি, তাই বলে আজ রাগ করে তার শোধ নিতে চলেছ? এমন তো হতে পারে আমি না বুঝে তোমায় কষ্ট দিয়েছি। তোমার পরে কতটা মায়া পড়েছে জানতে পারিনি। তুমি চলে যাবে শুনে এতদিনে আমার খেয়াল হয়েছে। তাছাড়া তোমার কথাই ধরি। তুমি বললে মানুষ বদলায়। বেশ, আমি একদিন তোমার সঙ্গে খেলাই করেছি। আজ তো আমি বদলে যেতে পারি বউ। কি ব্যাকুল উৎসুক আবেদনের মতো শোচনীয় শশীর কথাগুলি। কে জানিত কুসুমকে তাহার এমন করিয়া একদিন বলিতে হইবে। শুনিতে বিস্ময়ের সীমা থাকে না কুসুমের। শরীরটা যে ভালো নাই তার মুখ দেখিয়াই তা বোঝা যায়। হয়তো কুসুম মনে করে যে তার এই সকাতর দুর্বলতা সেই জন্যই। সে মৃদু স্বরে বলিল, এ কি বলছেন ছোটবাবু? আমার জন্য আপনার মন কাঁদবে? শশী সরলভাবে বলিল, ভয়ানক মন কাঁদবে বউ। জীবনে আমি কখনো তাহলে সুখী হতে পারব না। কুসুম ব্যাকুলভাবে বলিল, তা কি কখনো হয়? আপনার কাছে আমি কত তুচ্ছ! আমার জন্য জীবনে কখনো সুখী হতে পারবেন না? দুদিন পরে মনেও পড়বে না আমাকে। শশী বলিল, এতকাল ধরে জড়িয়ে বেঁধেছ, আর দুদিনে তোমাকে ভুলে যাব? তাই ভেবে নিলে তুমি? শেষ পর্যন্ত কুসুম বলিল, আমার সাধ্যে কি ছোটবাবু, আপনাকে জড়িয়ে জড়িয়ে বাঁধব? শশী ক্ষুব্ধ হইয়া বলিল, আজ ওসব বিনয় রাখো বউ। আজে বাজে বকার ধৈর্য আমার নেই। আমার কি হবে না হবে সে কথাও না। স্পষ্ট করে আমায় শুধু তুমি বুঝিয়ে দাও, চিরকাল আমার জন্য ঘর ছাড়তে তুমি পাগল ছিলে, আজকে হঠাৎ বিরূপ হলে কেন? এসব কথাই কলহ হয় ছোটবাবু। যাবার আগে কলহ কি ভালো? কলহ হলে হবে, বলো। কুসুম ম্লান মুখে বলিল, আপনাকে কি বলবো ছোটবাবু? আপনি এত বোঝেন। লাল টকটকে করে তাতানো লোহা ফেলে রাখলেও তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। যায় না? স্বাদ আহ্লাদ আমার কিছু নেই। নিজের জন্য কোনো সুখ চাই না। বাকি জীবনটা ভাত রেঁধে ঘরের লোকের সেবা করে কাটিয়ে দেব ভেবেছি। আর কোনো আশা নেই, ইচ্ছে নেই। সব ভোঁতা হয়ে গেছে ছোটবাবু। লোকের মুখে মন ভেঙে যাবার কথা শুনতাম। একদিনে বুঝতে পেরেছি সেটা কি। কাকে ডাকছেন ছোটবাবু? কে যাবে আপনার সঙ্গে? কুসুম কি বেঁচে আছে? সে মরে গেছে। কুসুম মরিয়া গিয়াছে? সেই চপল রহস্যময়ী আধো বালিকা, আধো রমণী, জীবন শক্তিতে ভরপুর, অদম্য অধ্যবসায়ী কুসুম। শশী যে কেন আর কোনো কথা বলিল না তার কারণটা দুর্বোধ্য। বোধহয় ভাবিবার অবসর পাইবার জন্য। কুসুম তো আজ ও কাল এখানে আছে। বলিবার কিছু আছে কি না সেটাই আগে ভাবিয়া দেখা দরকার। মিনিট খানিক চুপচাপ দাঁড়াইয়া থাকিবার পর বাড়ির দিকে চলিতে আরম্ভ করিবার সময় কুসুম শুধু বলিল,
আপনি দেবতার মতো ছোটবাবু। বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতকগুলি স্তর আছে, বিশেষ কোনো উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটনা যেন চাবির মতো মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়াও মানুষ জানিত না। এত বড় বড় কল্পনা শশীর, এত বিরাট ও ব্যাপক সব মনোবাসনা, একদিনে সব যেন পৃথক অনাবশ্যক হইয়া গেল। শিশুর মনের বড় বড় ইচ্ছাগুলি যৌবনে যেমন যায়, রবার বসানো চাকাযুক্ত গদিয়াঁটা ঠেলা গাড়িতে চাপার জন্য ছেলেবেলা কত কাঁদিয়াছিল শশী। কলিকাতায় মোটর হাঁকাইবার সাধ আজ তারই পর্যায়ে গিয়া পড়িয়াছে। গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী? কি আছে গ্রামের বাইরে শশীর যা মনোহরণ করিতে পারবে? একটা প্রকাণ্ড বড় পৃথিবী, অসংখ্য অচেনা মানুষ। কি পাইবে শশী সেখানে? কুসুমের কথাগুলির অন্তরালে যত অর্থ ছিল ক্রমে ক্রমে শশী তা পরিষ্কার বুঝিতে পারে। একদিন দুদিন নয়, অনেকগুলি সুদীর্ঘ বৎসর ব্যাপিয়া তার জন্য কুসুম পাগল হইয়াছিল। তারপর ক্রমে ক্রমে তার সে উন্মাদ ভালোবাসা নির্জীব হইয়া আসিয়াছে, হয়তো মরিয়াই গিয়াছে, কে বলিতে পারে। আজ এ ঘটনা শশীর কাছে যত ভয়ানক মনে হোক, এই পরিণতিই তো স্বাভাবিক। গাঁয়ের মেয়ে, ঘরের বউ কুসুম, মনোবাসনা কতদিন অদম্য হইয়া ওঠায় দিনের পর দিন নৈবেদ্যের মতো নিজেকে শশীর কাছে সে নিবেদন করিয়া চলিয়াছিল, এখন শশী তা বুঝিতে পারে। কুসুমের অমন ভয়ানক উপবাসী ভালোবাসা যে এত কাল সতেজে বাঁচিয়াছিল, তাই তো কল্পনাতীত রূপে বিস্ময়কর। আপনা হইতেই যে প্রেম জাগিয়াছিল, আপনা হইতে স্বাভাবিক নিয়মে আবার তা লয় পাইয়াছে। শশীকে না দেখিয়া এখন কুসুমের দিন কাটিবে, শশীকে বাদ দিয়া কাটিবে জীবন। কুসুমের পরিবর্তনে আশ্চর্য শশী তাই হয় না। ঘরে আগুন লাগিলে আগুন নেভে বাহিরের, মনেরও। কুসুমের মনের আগুন কেন চিরদিন জ্বলিবে? নিজের ব্যাকুলতা শশীকে অবাক করিয়া রাখে। এমনি মনে হয় তার আর কিছুই করিবার নাই। জীবনে যত বড় অসম্ভবকে সম্ভব করিতে পারুক, কুসুমকে আর কোনো দিন সে ভালোবাসাইতে পারিবে না। কষ্টে শশী ছটফট করে। ফুটিয়া ঝরিয়া গিয়াছে, কুসুম মরিয়া গিয়াছে। তারই চোখের সামনে, তারই অন্যমনস্ক মনের প্রান্তে। কি ছেলে খেলায় সে মাতিয়াছিল যে এমন ব্যাপারটা ঘটিতে দিল? ছেলে খেলাগুলি সবই বর্তমান আছে। হাসপাতালে গেল শশী, নাড়ি টিপিয়া হৃৎস্পন্দন শুনিয়া ওষুধ লিখিয়া দিল, ফোঁড়াও কাটিল একটা। সাতগাঁয়ে রোগীও দেখিতে যাইতে হইল। কতকাল এসব কর্তব্য শশী করিতেছে, একদিন কি কলের মতো কাজগুলি করা যায় না? অন্য মনে কুসুমের কথা ভাবিতে ভাবিতে নাড়ি টিপিতে কেহ তো তাহাকে বারণ করে নাই। এত রাগ কেন শশীর? মরণাপন্ন রোগীকে এমন ধমক দেওয়া কেন? কি আফসোস আজ শশীর মনে, কি আত্মধিক্কার! কারো তো বুঝিবার নয়। ধরিতে গেলে একদিক দিয়া এ তো ভালোই হইয়াছে শশী। ঘরের বউ শুদ্ধ ও পবিত্র ভাবে ঘরেই রহিয়া গিয়াছে, রক্ষা পাইয়াছে নীতি ও ধর্ম। সত্য, এদিক দিয়া একটু ভালো লাগা উচিত ছিল। ভালো মন্দের অনেক দিনের পুরানো এসব সংস্কার তার আছে বৈকি। তবু একবারও শশীর মনে হইল না একদিন অনেক ভনিতা করিয়া কুসুমকে যে কথাগুলি বুঝাইয়া বলিতে গিয়াছিল, আজ প্রকারান্তরে তাই ঘটিয়াছে। শান্ত মনে বুঝিয়া শুনিয়া চারিদিক বিবেচনা করিয়া কুসুমকে সে যে আত্মসংযম অভ্যাস করিতে বলিয়াছিল, কিছু না বুঝিয়া শুনিয়াই কুসুম এখন অনায়াসে তা পালন করিতে পারবে। পরদিন সকালে কুসুমকে এ বাড়িতে দেখা গেল, মেয়েদের কাছে বিদায় লইতে আসিয়াছে। আর কেহ হইলে হয়তো ভাবিয়া বসিত এ তার শশীকে দেখিতে আসার ছল। শশী তা ভাবিল না। নিজের পক্ষে সুবিধাজনক ভাবনাগুলিকে শশী চিরকাল ভয়ানক সন্দেহের সঙ্গে বিচার করে। তবু সে করিল কি?
বাহিরে দাঁড়াইয়া থাকার বদলে নিজের ঘরে গিয়া সকলে কি ভাবিবে না ভাবিবে একেবারে অগ্রাহ্য করিয়া ডাকিল, পরাণের বউ, একবার শোনো। কুসুম ঘরে আসিয়া বলল, বিদায় নিতে এলাম ছোটবাবু। দোষ টোষ যা করেছি মনে রাখবেন নাকি? শশী বলিল, রাখবো না? দোষ গুণ ভালো মন্দ তোমার সম্বন্ধে খুঁটিনাটি তুচ্ছ কথাটি পর্যন্ত কোনো দিন ভুলতে পারবো না বউ। কালের চেয়ে শশীর আজকের প্রেম বিনোদন ঢের বেশি স্পষ্ট। যেমন বলিল তেমন ভাবে শশী যদি কুসুমকে মনে রাখে তবে সত্য সত্যই কি গভীর ভাবে কুসুমকে সে ভালোবাসে। কুসুম তাই কাঁদো কাঁদো হইয়া বলিল, এমন করে বললে আমার যে পায়া ভারী হয়ে যায় ছোটবাবু। শশী বলিল, সত্যি কথা আমি সোজা ভাষাতেই বলি বউ, স্পষ্ট করে। ইশারা ফিশারায় বলা আমার আসে না। যাওয়ার সময় বিপদ করলেন। কুসুম বলিল, নাইবা গেলে? বলিল শশী। কুসুমকে গাঁয়ে রাখিবার জন্য আজও চেষ্টা করিতেছে শশী। এ শশীকে যেন চেনা যায় না। এমন দিন ভাব সে কোথায় পাইল, কোথায় শিখিল এমন কাঙালপনা? জানে কুসুম থাকিবে না, থাকিলে ভালোবাসিবে না। তবু উৎসুকভাবে শশী জবাবের প্রতীক্ষা করে। মানুষ যে মরিয়া বাঁচে না কি তার প্রমাণ আছে? শীতকালের বর্ষায় এখনো কি মরা নদীতে বান ডাকে না? নিজেকে হয়তো কুসুম বুঝিতে পারে নাই। কাল তালবনে মিথ্যা বলিয়াছিল। কুসুম ভয়ে ভয়ে বলিল, হেকে কি করব ছোটবাবু? ওতে আপনারও কষ্ট, আমারও কষ্ট। এ বয়সে আর কি কষ্ট সইতে পারবো? গলায় দড়ি টড়ি দিয়ে বসবো হয়তো। শশী না পারুক, ইশারায় মনের কথা কুসুম বেশ বলিতে পারে। অনেক দিন শশীকে ওভাবে মনের কথা বলিয়া তার দক্ষতা জানিয়াছে। শশী বিবর্ণ হইয়া গেল। সভয়ে বলিল, না বউ, না, ওসব কখনো করো না। ওসব নাটুকেপনা করতে নেই। গোড়ায় যদি বলতে টাকার কথা মুখেও আনতাম না। তো যদি বিগড়ে থাকে মন, বাপের বাড়ি গিয়েই থাকো। বুঝে শুনেই তো কাজ করতে বলেছি তোমাকে গোড়া থেকে, চারিদিক বিবেচনা করে। কুসুম বলিল, তা না করলে অনেক আগেই গলায় দড়ি দিতাম ছোটবাবু। যাব এবার? এ অনুমতি চাওয়ার কোনো কারণই শশী সেদিন খুঁজিয়া পাইল না। এত কাণ্ড করিয়া কুসুম বাড়ি গেল। এইরকম স্বভাব কুসুমের। জীবনটা নাটকীয় করিয়া তুলিবার দিকে চিরদিন তার বিশেষ পক্ষপাতিত্ব ছিল। শুধু গ্রাম ছাড়িবার কল্পনা নয়, অনেক কল্পনাই শশীর নিস্তেজ হইয়া আসিয়াছে। তবে গ্রামে বসিয়া থাকিবারও আর কোনো কারণ সে খুঁজিয়া পায় না। হাসপাতালের কাজে বেশ শৃঙ্খলা আসিয়াছে। একজন ডাক্তার নিযুক্ত করিয়া এবার সে বিদায় গ্রহণ করিতে পারে। যাওয়ার কথা প্রকাশ করিলে ঘরে ও বাহিরে একটা হইচই বাঁধিয়া যাইবে। কৈফিয়ত দিতে দিতে উপদেশ ও অনুরোধ শুনিতে শুনিতে বাহির হইয়া যাইবে প্রাণ। এটা এড়ানো চলিবে না। সে তো কুসুম নয় যে যেদিন খুশি তল্পিতল্পা গুছাইয়া চলিয়া যাইতে চাহিলে এত বড় গ্রামের মধ্যে শুধু ব্যস্ত হইবে একজন। হাঙ্গামার ভয়টাই যেন শশীকে নিষ্ক্রিয় করিয়া রাখিল। মন তো ভালো থাকেই না, শরীরটাও খারাপ। উৎসাহ এবং জীবন শক্তির রীতিমতো অভাব ঘটিয়াছে। মাস ২ কাটিয়া গেল। সকালবেলা সূচনা হইয়া একদিন মাঝ রাত্রে সেনদিদির অবশ্যম্ভাবী বিপদটি আসিয়া পড়িল। সত্যই বিপদ। সেনদিদি বুঝি বাঁচে না। অনেক বয়সে প্রথম সন্তান হওয়াটা হয়তো আকস্মিক সৌভাগ্য বলিয়া ধরা যাইতে পারে, কিন্তু সেটা বিপজ্জনকও বটে। গোপালের বোধহয় এ আশঙ্কা ছিল। গ্রাম ছাড়িয়া এ সময় ২-১ দিনের জন্যও সে কোথাও যাইত না। সর্বদা খোঁজ খবর লইত। যামিনী কবিরাজের বৈঠকখানায় তার সর্বদা যাতায়াত। যামিনী বাঁচিয়া থাকিতে শেষের দিকে কখনো যাইত না। সেনদিদির দাদা কৃপানাথ কবিরাজ বড় পোষ মানিয়াছে গোপালের কাছে। লোকটা চিকিৎসা শাস্ত্র পড়িয়াছে ভালো, কিন্তু প্রয়োগ জানে না।
বসারও নাই। চড়ক সুশ্রুতের শ্লোক বলিবার ফাঁকে ফাঁকে সে গোপালের স্তব পাঠ করে কিনা কে জানে। গোপাল তাকে বিশেষ কৃপা করিয়া থাকে। তা না হইলে যামিনী কবিরাজের বাড়িঘরে সপরিবারে বাস করিবার সৌভাগ্য তার বেশি দিন স্থায়ী হইতে পারিত না। গোপাল সেনদিদিকে বলিত, এবার তাড়াও ওদের। সেনদিদি ওদের বলিত, এবার তোমরা এসো। একটা গুরুতর মামলার শুনানি উপলক্ষে গোপাল আজ বাজিতপুরে গিয়েছিল। কোর্টে কাজ থাকলে সেদিন গোপাল গ্রামে ফেরে না। আজ ফিরিল রাত্রি প্রায় 10টার সময়। সেনদিদির খবরটা আসিল গোপাল যখন খাইতে বসিয়াছে শশীর সঙ্গে। খবরটা দিল কৃপানাথ স্বয়ং। এ তো বিপদ দাদা, আপনাকে একবার যেতে হচ্ছে। গোপাল শুকনো মুখে কাতর ভাবে বলিল, আমি গিয়ে কি করব হে? কৃপানাথ বলিল, একবার যেতে হচ্ছে, একটা বুদ্ধি পরামর্শ দিয়ে। বুদ্ধি পরামর্শ? বিপদে বুদ্ধি পরামর্শ দিতে যাওয়াটা দোষের নয়। গোপাল তাড়াতাড়ি খাওয়া শেষ করিয়া উঠিয়া গেল। ধীর স্থির থাকিবার চেষ্টা করেও গোপাল কিন্তু চাঞ্চল্য চাপিতে পারে না। বাড়ির মেয়েরা মুখ চাওয়াচাওয়ি করে। মাথা হেঁট করিয়া শশী নীরবে খাইয়া যায়। ও বাড়িতে গিয়ে কৃপানাথকে গোপাল কি পরামর্শ দেয় সেই জানে। খাইয়া উঠিয়া শশী ঘরে গিয়া বসিতে না বসিতে সে আবার আসিয়া হাজির হয়। বলে, তোমাকে একবার যেতে হবে শশী। শশী বলে, আমাকে অনুগ্রহ করে তুমি বলবেন না। হ্যাঁ? বলিয়া কৃপানাথ একটু থামে। শীর্ণ মুখখানা তাহার একটু লম্বাটে হইয়া যায়। ভাবিয়া বলে, আমি আপনার পিতৃবন্ধু। শশী বলে, আপনি যান মশাই, আমার ঘুম পেয়েছে। কৃপানাথ এবার একটু থামে। হতমত ভাবটা কাটিতে একটু সময় লাগে তার। তার সংস্কৃত শোক বলার মতো গড়গড় করিয়া বিপদের কথা বলিয়া যায়। চোখ দুটো তার ছলছল করে। শশী না গেলে সেনদিদি বাঁচিবে না। গেলেও বাঁচিবে কিনা ভগবান জানেন। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস কিনা, তাই দয়া করিয়া আপনি একবার চলুন শশীবাবু। গাঁয়ে আর ডাক্তার নাই। কৃপানাথ নিজে যদিও চিকিৎসক, এসব হাঙ্গামার ব্যাপারে সে বোঝে না। জ্বর জ্বালা হয়, পাঁচন বড়ি দিয়া চোখের পলকে সারাইয়া দিবে। এ তো তা নয়। শশী ভিন্ন, সেনদিদির এখন আর গতি নাই। শুনিতে শুনিতে শশীর মনে পড়ে সেনদিদির সেই বসন্ত হওয়ার ইতিহাস। অসময়ে সাতগাঁর একটি বসন্ত রোগীর দেহের জীবাণু 2 মাইল মাঠ ঘাট বাড়ি ঘর ডিঙাইয়া সেনদিদির দেহে আসিয়া পৌঁছিয়াছিল। যামিনীর চেলা ছিল সাতগাঁর রোগীটির চিকিৎসক। সেদিন এ বাড়িতে গোপাল আর ও বাড়িতে যামিনী তাকে সেনদিদির চিকিৎসা করিতে দেয় নাই। কত যুক্তি তর্ক অপমান আস্ফালনের বাঁধা ঠেলিয়া সেনদিদিকে সে বাঁচাইয়াছিল একরকম গায়ের জোরে। আজ আবার অন্য কারণে সেনদিদি মরিতে বসিয়াছে। আজ তার চিকিৎসা করিতে বাধা নাই। নিজে গোপাল ডাকিয়া পাঠাইয়াছে। কেন ডাকিয়াছে? পুত্র বলিয়া এভাবে তাকে ডাকিবার অধিকার কে দিয়াছে গোপালকে? সেনদিদি মরুক বাঁচুক শশী কি গ্রাহ্য করে? এমন কত রোগী শশীর নিজের হাতে মরিয়াছে। সেনদিদি তো আজ শশীর রোগীও নয়। আর সমস্ত কথা সে যদি ভুলিয়াও যায়, যদি শুধু মনে রাখে যে সে ডাক্তার, মরণাপন্ন রোগীর আত্মীয় তাকে ডাকিতে আসিয়াছে, তবু না যাওয়ার অধিকার তার আছে। দেহ তার অসুস্থ, দুর্বল। সমস্ত দিন খাটিয়া খাটিয়া সে শ্রান্ত ক্লান্ত হইয়া পড়িয়াছে। এখন ডাক আসিলে সে ফিরাইতে পারে বৈকি। তার কি বিশ্রামের দরকার নাই? কৃপানাথ ক্ষুণ্ণ মনে চলিয়া গেলে আলোটা কমাইয়া শশী খাটে বসিয়া একটা মোটা চুরুট ধরাইল। আজকাল বিড়ির বদলে সে চুরুট খায়। কুন্দ আসিয়া জিজ্ঞাসা করিল, এখন শোবেন শশী দাদা? মশারি টাঙিয়ে দেব? শশী বলিল, দে। মশারির কোণ বাঁধিতে বাঁধিতে কুন্দ বলিল, সেনদিদিকে একবার দেখতে যাবে না শশী দাদা?
শশী রাগিয়া আগুন হইয়া বলিল, তুই আমার সঙ্গে ইয়ার্কি দিচ্ছিস নাকি কুন্দ? কুন্দ থতমত খাইয়া গেল। তারপর কাঁদিয়া বলিল, দুটি খেতে পড়তে দিচ্ছেন বলে আমি কথা কইলেই আপনি রেগে যান। কি করেছি আমি আপনার? এর চেয়ে আমায় তাড়িয়ে দিন না শশী দাদা, আমি যেখানে হোক চলে যাব। শশী নরম হইয়া বলিল, আজে বাজে কথা বলিস তাই তো রাগ হয়। কুন্দর কান্না সহজে থামে না। সে কাঁদিতে কাঁদিতে বলিল, আজে বাজে কথা কখন বললাম? কখনই আর কি দিলাম? একবার চিকিৎসা করে ওকে বাঁচিয়েছিলেন, তাই তো বললাম দেখতে যাবেন কিনা, তাও দোষের হয়ে গেল। শশী আরো নরম হইয়া বলিল, শরীরটা আমার ভালো নেই কুন্দ, গা হাত পা ব্যথা করছে, কাঁদিস না, হাতের কাজটা চটপট শেষ কর দেখি, শুয়ে পড়ি। রাত প্রায় 12টার সময় শশীর দরজা ঠেলিয়া গোপাল আস্তে আস্তে ডাকিল, শশী, ঘুমলি? অসুস্থ শরীরের তন্দ্রাচ্ছন্ন ভাবটা এতক্ষণে শশীর ঘুমে পরিণত হইতেছে। জাগিয়া সাড়া দিতে গোপাল দরজা খুলিতে বলিল। শশী উঠিয়া দরজা খুলিয়া দিল। গোপালের হাতে আলো ছিল। মেঝেতে সেটা নামাইয়া দিয়া সে বসিল খাটে। গোপাল স্তব্ধ, বিষণ্ণ, গম্ভীর। মনে হয় কথা সে কিছুই বলিবে না। নির্বাক আবেদনের ভঙ্গিতে এমনি ভাবে মধ্যরাত্রে বসিয়া থাকিবে ছেলের ঘরের সামনে। শশী শেষে বিরক্ত হইয়া বলিল, আমার ঘুম পাচ্ছে। গোপাল বলিল, ঘুম পাচ্ছে? পাবে বই কি, রাত কি কম হলো? শরীরটাও তো তোমার ভালো নেই, একটা মানুষ মরে যাচ্ছে। আই, নইলে তোমায় ডাকতাম না শশী। শশী চুপ করিয়া রহিল। গোপাল ব্যগ্রভাবে বলিল, যাবি না একবার? শুধু তো মরবে না শশী, এই যন্ত্রণায় যে পাচ্ছে। শশী বলিল, বাজিতপুর থেকে ওরা ডাক্তার আনালো না কেন? বিকেলে লোক পাঠালে এতক্ষণে এসে পৌঁছতো। গোপাল বলিল, যে বুদ্ধি কারো হয়নি। তুই গায়ে থাকতে বাজিতপুরে ডাক্তার আনতে লোক পাঠাবেই বা কেন? ওর চেয়ে তারা তো বেশি জানে শোনে না। ডাকলে তুই যে যাবি না, ওরা তা ভাবতেও পারেনি শশী। কৃপানাথ এখন আমার হাতে পায়ে ধরে কাঁদা করছে, বাবা। তুই অপমান করে তাড়িয়ে দিলি, ভাই তোর কাছে আর আসতে সাহস পাচ্ছে না। শশীর ভয়ানক কষ্ট হইতেছিল। সে মৃদু স্বরে বলিল, মান অপমান তো আমারও আছে বাবা। গোপাল বলিল, না না, তোকে অপমান করেনি শশী। না বুঝিয়ে যদি একটা কথা বলে থাকে। কথা গোপাল শেষ করে না। তারপর দুজনেই চুপ করিয়া থাকে। উসখুস করে গোপাল। করুণ চোখে সে তাকায় শশীর দিকে। মেরজায়ের ফিতাটা টান দিয়া খুলিয়া বুকটা উদলা করিয়া দেয়। খাইয়া উঠিয়া পান মুখে দিবার সময় পায় নাই। তবু হয়তো অভ্যাসে, হয়তো মানসিক চাঞ্চল্যে মুখের শূন্যতাটা পানির মতো বার কয়েক চিবাইয়া দেয়। বড় অদ্ভুত রকমের শ্রীহীন দেখায় গোপালকে। গোপাল যে নিজেই তাহাকে অনুরোধ করিতে আসিতে পারবে, শশী এটা ভাবিতে পারে নাই। এত বেশি সেনদিদির জীবনের মূল্য গোপালের কাছে। একদিন ওর চিকিৎসা করিতে কেন তবে সে তাকে বাধা দিয়াছিল? গভীর দুঃখ ও লজ্জায় শশীর মন ভরিয়া গিয়াছিল। তবু সে মনে মনে আশ্চর্য হইয়া গেল। বসন্ত যখন রূপ মুছিয়া লইয়া গেল সেনদিদির, তখন মমতা আসিল গোপালের, এমন গভীর অবুঝ স্নেহ। তারপর শশী বলিল, যান, শোবেন যান আপনি, আমি যাচ্ছি ও বাড়ি, জামাটা গায়ে দিয়ে। গোপাল নিরুত্তরে উঠিয়া গেল। মুখ দিয়া আর তাহার কথা বাহির করার ক্ষমতা ছিল না। শশী তাহাকে অনেক কষ্ট দিয়াছে। আজ যে কষ্ট দিল তার তুলনা হয় না। কৃপানাথ যখন ডাকিতে আসিয়াছিল, তখন যদি শশী সেনদিদিকে দেখিতে যাইত, এ লজ্জাটা তবে গোপালের থাকিতে পারিত নেপথ্যে। এভাবে যখন তাহাকে যাইতেই হইল,
সেনদিদিকে বাঁচানোর চেষ্টাটা শশী বিশেষ সমারোহের সঙ্গেই করিয়া দেখিল। রাত দুপুরে এই বিপদগ্রস্ত বাড়িতে সে আরো একটা অতিরিক্ত বিপর্যয় আনিয়া ফেলিল। হুকুম দিয়া, ধমক দিয়া সকলকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। অনেক জল গরম হইল। লোক পাঠাইয়া হাসপাতাল হইতে ওষুধ, যন্ত্রপাতি ও কম্পাউন্ডারকে আনানো হইল। দেখিয়া কে বলিবে, কিছুক্ষণ আগেও উদাসীন শশী সেনদিদিকে মরিতে দিতে প্রস্তুত ছিল। আবার তেমন জিদ শশীর আসিয়াছে, যার জোরে সেনদিদিকে আগে একবার সে বাঁচাইয়াছিল। সেদিন সে লড়িয়াছিল বাহিরের বাধার সঙ্গে, আজ কি শশীকে লড়িতে হইল অন্তরের বাধার সঙ্গে? মুমূর্ষ সেনদিদিকে দেখিয়াও কি শশীর মনে বিতৃষ্ণা মিলাইয়া গেল না? সব তো তারই হাতে, এ দুজনের মরণ বাঁচানো। কি না করিতে পারে শশী? শুধু সেনদিদির নয়, সেনদিদির নবাগত চিহ্নের চিহ্নকেও তো সে চিরদিনের জন্য পৃথিবী হইতে মুছিয়া দিতে পারে। কারো প্রশ্ন করাও চলিবে না, কেন এমন হইল? শশী কি শুধু মানুষ বাঁচাইতে শিখিয়াছে, মারিতে শেখে নাই? অতি সহজে অন্যমনস্ক অবস্থায় ভুল করার মতো করিয়াও সে তা পারে। বাকি জীবনটা তাতে খুব কি আফসোস করিতে হইবে শশীকে? শেষ রাত্রে একটি ছেলে হইল সেনদিদির। ভোরবেলা সেনদিদি মরিয়া গেল। এত কম জীবনী শক্তি ছিল সেনদিদির, এত দুর্বল হইয়া গিয়াছিল তার হৃৎপিণ্ড, যে প্রথমে তাকে পরীক্ষা করিয়া শশীর বিশ্বাস হইতে চাহে নাই। সেনদিদিকে দেখিয়া কখনো মনে হয় নাই তার দেহযন্ত্রের আসল ইঞ্জিনটা এমন হইয়া গিয়াছে। তবু শশীও ভাবিতে পারে নাই, এ যাত্রা সে রক্ষা পাইবে না। ডাক্তার মানুষ সে, সেও যেন ভালো করিয়া বুঝিতে পারিল না। অজ্ঞান অবস্থা পার হইয়া সেনদিদির যখন শান্ত হইয়া ঘুমাইতে আরম্ভ করা উচিত ছিল, হঠাৎ হাত পা কেন ঠান্ডা হইয়া আসিল। শশী জানে এরকম হয়। মানুষের দেহের মধ্যে আজও এমন কিছু ঘটিয়া চলে, এ যুগের ধন্বন্তরীরও যা থাকে জ্ঞান বুদ্ধির অগোচর। এ তো মানুষের বানানো কল নয়। তবু শশীর রাত জাগা চোখের আরক্ত ভাব যেন বাড়িয়া গেল। অবসাদ যেন হইয়া উঠিল অসহ্য। আর কিছু করিবার ছিল না। বাড়ি গিয়া স্নান করিয়া শশী কড়া এক কাপ চা খাইল, তারপর শুইয়া পড়িল। আসিবার সময়েও বাহিরে গোপালকে সে দেখিয়া আসিয়াছে। চেনা ও জানা মানুষগুলির মধ্যে দু চারজনকে শশী যেমন মরিতে দেখিয়াছে, এমনি তাদের ঘরে দু চারজনকে জন্ম লইতেও দেখিয়াছে। দু চারজন মরিবে, দু চারজন জন্ম লইবে, এই তো পৃথিবীর নিয়ম। তবু এসব মরণে অভ্যস্ত শশী ডাক্তারকে বড় বিচলিত করে। যারা মরে তারা চেনা, স্নেহে ও বিদ্বেষে দীর্ঘকাল ব্যাপী সম্পর্ক তাদের সঙ্গে। যারা জন্মায় তারা তো অপরিচিত। এই কথা ভাবে শশী। সেনদিদি কি বাঁচিত? সে যদি অন্যভাবে চেষ্টা করিত, যদি অন্য ওষুধ দিত। শেষের দিকে সে যে ব্যস্তভাবে গোটা 2 ইঞ্জেকশন দিয়াছিল, রোগিণীর পক্ষে তা কি অতিরিক্ত জোরালো হইয়াছিল? হইয়া থাকিলেও তাহার দোষ কি? অনেক বিবেচনা করিয়া তবে সে ইঞ্জেকশন দুটো দিয়াছিল। তাছাড়া আর কিছুই তখন করিবার ছিল না। নিজের জ্ঞান বুদ্ধিতে যা ভালো বুঝিয়াছে তাই সে করিয়াছে, তার বেশি আর সে কি করিতে পারে? আজ পর্যন্ত সে যে অনেকগুলি প্রাণ রক্ষা করিয়াছে সেটাও তো ধরিতে হইবে। গোপাল একেবারে মুহ্যমান হইয়া গেল। এমন পরিবর্তন আসিল গোপালের যে সকলের সেটা নজরে পড়িতেছে বুঝিয়া শশীর লজ্জা করিতে লাগিল। গোপাল চিরকাল ভোজন বিলাসী, এখন তার আহারে রুচি নাই। অমন চড়া মেজাজ, কিন্তু মুখ দিয়া আর কড়া কথা বাহির হয় না। গম্ভীর বিষণ্ণ মুখে বাহিরের ঘরে ফরাসে বসিয়া তামাক টানে আর আবশ্যক অনাবশ্যক নথিপত্র ঘাটে।
যেগুলি গোপালের কাছে এতকাল নাটক নোভেলের মতো প্রিয় ছিল। মন হয়তো বসে না গোপালের, তবু এই অভ্যস্ত কাজের মধ্যে ডুবিয়া থাকিয়া সে সময় কাটানোর চেষ্টা করে। শশী আশ্চর্য হইয়া যায়। এসব তার কাছে একান্ত খাপছাড়া লাগে। অপ্রত্যাশিত যত কিছু ঘটিয়াছে শশীর জীবনে, তার মধ্যে গোপালের চরিত্রের এই বেমানান দিকটা সবচেয়ে বিস্ময়কর মনে হয়। শশীর সঙ্গে কথাবার্তা গোপালের খুব কমই হয়। দুজনের দুটি জগৎ যেন এতদিনে একেবারে পৃথক হইয়া গিয়াছে। একদিন আচমকা গোপাল জিজ্ঞাসা করিল, তোমার সেনদিদি কিসে মরল শশী? হার্ট খারাপ ছিল। গোড়ায় বুঝি ধরতে পারোনি? গোড়াতেই ধরেছিলাম। তবে মরল যে? এ প্রশ্নে শশী হঠাৎ রাগিয়া গেল। বলিল, গোড়ায় রোগ ধরতে পারলেও মানুষ মরে। গোপাল বলিল, ইঞ্জেকশন দুটো আগে দাওনি বলে হয়তো। এটুকু বলিয়া উৎসুকভাবে গোপাল খানিকক্ষণ শশীর মন্তব্যের প্রতীক্ষা করিয়া রহিল। কি সত্য সে নির্ণয় করিতে চায় কে জানে। শশী একেবারে স্তম্ভিত হইয়া যায়। খুঁটিয়া খুঁটিয়া তার চিকিৎসার আগাগোড়াই হয়তো গোপাল জানিয়া লইয়াছে। কি ভাবিয়াছে গোপাল? চিকিৎসক পুত্রের সম্বন্ধে কি ভাবনা তার মনে আসিয়াছে? মুখখানা লাল হইয়া যায় শশীর। কিছু বলিতে ভরসা পায় না। কৃপানাথ বলছিল সময় মতো একখানা মৃগনাভি দিলে। শশী এবার নীরবে উঠিয়া চলিয়া গেল। রাগও হয়, মমতাও বোধ করে শশী। বিষয়ী, সংসারী, পৌঢ় বয়সী মানুষ। তার এ কি ছেলেমানুষি! কুন্দ জিজ্ঞাসা করে, মামার কি হয়েছে শশী দাদা? একটু স্নেহ ব্যাকুল সুরেই জিজ্ঞাসা করে। কুন্দর ছেলেটির বড় কঠিন অসুখ হইয়াছিল। অনেক চেষ্টায় শশী তাকে ভালো করিয়া তুলিয়াছে। পাকা দালানে একখানা ঘরও দেওয়া হইয়াছে কুন্দকে। আর দেওয়া হইয়াছে সংসার পরিচালনার কিছু কিছু দায়িত্ব। মুখরা কুন্দ একেবারে বদলাইয়া গিয়াছে। কত সামান্য কামনা থাকে এক একটি স্ত্রীলোকের, যার অভাবে স্বভাবটি হইয়া ওঠে হিংস্র, খিটখিটে। শশীরও আজকাল মনে হয়, না, কুন্দর প্রকৃতি তেমন মন্দ নয়, মোটামুটি ভালোই মেয়েটা। নিজের কাজের চাপে আজকাল আর বেশি নজর দেবার সময় পায় না। কুন্দ যে সিন্ধুকে বেশ যত্ন টত্ন করে, তাতে শশী আরো খুশি হয়। কুন্দর প্রশ্নের জবাবে সে বলে, আমি জানি না কুন্দ। কুন্দ বলে, আপনি বিয়ে টিয়ে করবেন না? কাল আমার কাছে বড় দুঃখ করছিলেন। শশী বলে, বাবা দুঃখ করছিলেন না তুই আবার বাবার কাছে দুঃখ করছিলি? কুন্দ একটু হাসিয়া বলে, আমরা দুজনেই করছিলাম। শশী অবাক হইয়া তাকায় কুন্দর দিকে। এমন খাপসই আলাপ কুন্দ শিখিল কোথায়? হঠাৎ শশীর মনে হয় কুন্দ যেন বড় সুখী, ওর জীবনটা যেন আনন্দে পরিপূর্ণ। একটু ভাবপ্রবণ কুন্দ, একটু ঈর্ষাপ্রবণও বটে। শাড়ি গহনার লোভটাও বেশ একটু প্রবল। স্বামী তার গোপালের মোহরীদের সঙ্গে মিশ খাইয়া গিয়াছে। তবু কুন্দ এত সুখী যে শখ করিয়া দুটো একটা কৃত্রিম দুঃখ বানাইয়া সে উপভোগ করে। তার অভাব অভিযোগগুলিও তাই। কুন্দর অস্তিত্ব এতকাল শশীর কাছে ছিল জড়বস্তুর মতো নিরর্থক। আজ ওর অর্থহীন জীবনে এমন সুখের সমাবেশ দেখিয়া সে যেন খানিকটা ভড়কাইয়া গেল। কি যেন করিয়া দিয়া গিয়াছে শশীকে কুসুম। সামনে আসিলেই মানুষের চোখে মুখে ব্যাকুল চোখে কি যেন শশী খোঁজে। মুখে হাস্যোচ্ছটা দেখিলে, চোখে আনন্দের ছাপ দেখিলে শশীর মন জুড়াইয়া যায়। সজল চোখে ক্লিষ্ট কাতর মুখে যে দাঁড়ায় শশীর সামনে, তাকে শশীর মারিতে ইচ্ছে হয়। হঠাৎ কুন্দকে বড় ভালো লাগে শশীর। সস্নেহে বলে, তোর কি চাই বলতো কুন্দ? খুব ভালো একখানা কাপড় নিবি?
বেনারসি? কুন্দ অবাক, বলে, হঠাৎ কাপড় কেন দাদা? শশী গম্ভীর মুখে বলে, দেব, তোকে একখানা কাপড় দেব, এমনি দেব কুন্দ। মিছিমিছি মিছিমিছি কুন্দকে শশী কাপড় কিনিয়া দেয়। এদিকে আবির্ভাব ঘটে গোপালের গুরুদেবের। ভোলা ব্রহ্মচারী নামে তার খ্যাতি। সুপুষ্ট লোমশ দেহ, মাথা, গোঁফ, দাড়ি, ভ্রু সব কামানো, হাতে কুচকুচে কালো একটি দণ্ড, পায়ে গেরুয়া রং করা রাবার সোলের ক্যাম্বিস জুতা। বছর পাঁচেক একে গোপাল একরকম ভুলিয়াই ছিল। হঠাৎ এমন ব্যাকুল ভাবে স্মরণ করিয়াছে যে ভগবানকে করিলে হয়তো তিনিও দেখা দিতেন। সসম্মানে সাষ্টাঙ্গ প্রণাম করিল, স্বহস্তে পা ধোয়াইয়া দিল। অন্দরের একখানা ঘর আগেই ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া রাখা হইয়াছিল, সেখানে ভোলা ব্রহ্মচারীকে থাকিতে দেওয়া হইল। ব্রহ্মচারীকে শশী ভক্তি করিত। এ সময় হঠাৎ তাহার আগমনে বিশেষ খুশি না হইলেও শ্রদ্ধার সঙ্গে একটা প্রণাম করিল। ব্রহ্মচারী দিন 7 রহিয়া গেল। এই 7 দিন এক মুহূর্তের জন্য গোপাল তাহার সঙ্গ ছাড়িল না। কত প্রশ্ন গোপালের, কত ব্যাকুল নিবেদন। গোপালের অবহেলায় বাজিতপুরের কোর্টে একটা মামলা ফাঁসিয়া গেল। তা যাক, মনে বৈরাগ্য আসিয়াছে। ওসব মামলা মোকদ্দমা বিষয়কর্ম তার কাছে এখন তুচ্ছ। শুধু সেনদিদির জন্য তো নয়। আজ কত কাল হইল গোপালের মনে ভাবনা ঢুকিয়াছে। কিসের জন্য এসব? কার জন্য সে এত কষ্টে অর্থ সম্পদ সংগ্রহ করিতেছে? একটা মেয়ে আছে, সিন্ধু। 2 দিন পরে ওর বিবাহ দিলে পরের ঘরে চলিয়া যাইবে। তখন কে থাকিবে গোপালের? শশী। শশীর কাছে কোনো আশা ভরসাই সে রাখে না। বাপকে যে ছেলে ঘৃণা করে তার কাছে কি প্রত্যাশা থাকে বাপের? ধরিতে গেলে সেই তো মনটা ভাঙিয়া দিয়াছে গোপালের। এ বড় আশ্চর্য কথা যে কুসুমের মতো গোপালের মনটাও শশীই ভাঙিয়া দিয়াছে। এ দুজনের মনের মতো হইতে না পারার অপরাধটা শশীর। এত বড় ভাঙা মনটা লইয়া কুসুম সরিয়া গিয়াছে। গোপাল আজও হাল ছাড়ে নাই। ব্রহ্মচারীর কাছে মনোবেদনা ব্যক্ত করিয়া সে তফাতে যায়। ব্রহ্মচারী ডাকেন শশীকে। বাবা শশী, তুমি বিদ্বান, বুদ্ধিমান। তোমাকে বলাই বাহুল্য যে খেয়ালের চেয়ে কর্তব্য অনেক বড়। আগে হ্যাঁ, বাপকে ভক্তি শ্রদ্ধা করার চেয়ে বড় কর্তব্য ছেলের আর কি আছে? ঠিক এমনি ভাবেই বলেন ব্রহ্মচারী। এমনি ভূমিকাহীন কঠোর ভাষায় কথাটা তাই বড় জোরালো হয়। শশী আহত হইয়া বলে, বাপের প্রতি ওটাই ছেলের প্রথম কর্তব্য বৈকি। ছেলের মনের ওটা স্বাভাবিক ধর্ম বাবা, যুক্তিতর্কে বোঝানোর জিনিস নয়। বাপের স্বভাব মন্দ হলে ছেলে হয়তো বড় হয়ে তাকে সমালোচনা করে, কিন্তু যেমন বাপই হোক, ছেলের মনের অন্ধভক্তিটা কিছুতেই যাবার নয়। কম নয় শশী, গুরুকে সে গুরুর মতো বোঝায়। 7-8 বছর আগে ভোলা ব্রহ্মচারীর কাছে গোপাল তাহার দীক্ষা দিয়াছিল। ও স্থানে নম বলিয়া গুরুর মন্ত্র কিছুদিন শশী জপও করিয়াছে। তারপর কত পরিবর্তনই হইয়াছে শশীর। সংক্ষেপে পরিচ্ছন্নভাবে তারপর অনেক জ্ঞান গর্ভ কথাই ব্রহ্মচারী বলেন। শ্রদ্ধার সঙ্গে শুনিয়া শশীও জ্ঞান গর্ভ জবাব দেয়। মনে মনে সে টের পায় যে গুরুর চেয়ে জ্ঞানটা তার অনেক বেশি বাড়িয়া গিয়াছে, কিন্তু এটা সে প্রকাশ পাইতে দেয় না। শশীকে ব্রহ্মচারীর বড় ভালো লাগে।
ছেলের সম্বন্ধে যে সব অভিযোগ গোপাল করিয়াছিল সমস্ত ভুলিয়া গিয়া অনেক কালের সঞ্চিত বাঁধা-ধরা উপদেশগুলি নেপথ্যে রাখিয়া নানা বিষয়ে শশীর সঙ্গে আলাপ করেন। ক্রমে ক্রমে মনে হয় অনেকগুলি বছর আগে তাদের মধ্যে যে গুরু-শিষ্যের সম্পর্কটি স্থাপিত হইয়াছিল, আজ তাহা বাতিল হইয়া গিয়াছে। ধর্মের কথা নয়, ইহকাল পরকাল, পাপ পুণ্য সম্বন্ধে প্রশ্নোত্তর নয়, এবার তাদের মুখোমুখি বসিয়া শুধু গল্প করা, অসমবয়সী দুটি বন্ধুর মতো। দুটি দিন এখানে বাস করিতে না করিতে শশীর কাছে একটা মুখোশ যেন ভোলা ব্রহ্মচারীর খসিয়া গেল। ভিতরের আসল মানুষটির সঙ্গে শিষ্যের তিনি পরিচয় ঘটিতে দিলেন। আপন ভোলা সদাশিব মানুষ, অনেকটা যাদবের মতো। ঘটনাচক্রে তিনি ব্রহ্মচারী, সাধ করিয়া নয়, তারপর অভ্যাস হইয়া গিয়াছে। ক্রমে ক্রমে জীবনের দু একটি ঘটনা ও সম্ভাবনার কাহিনী শশীকে তিনি শোনান। প্রথম যৌবনে প্রথম সন্ন্যাসী জীবনের কথা। ঘরে যা মেলে নাই তারই অন্বেষণে দেশে দেশে যাযাবর বৃত্তি। অনিশ্চিতের সন্ধানে বাহির হওয়ার এমনি সব কাহিনী চিরদিন শশীকে ব্যাকুল করে। তারও অনেক দিনের বাহির হওয়ার সাধ। গোপালের অনুরোধে শশীর মনটি ঘরের দিকে টানিবার চেষ্টা করিতে গিয়া তার ঘর ছাড়ার প্রবৃত্তিকেই ব্রহ্মচারী উস্কাইয়া দিয়া গেলেন। দিন সাতেক গুরুসঙ্গ করিয়া গোপাল যেন একটু গা ঝাড়া দিয়া উঠিল। নিজের সঙ্গে সে কিছু একটা রফা করিয়া ফেলিয়া থাকিবে, কারণ দেখা গেল কর্তব্য সম্পাদন ও শশীর প্রতি ব্যবহার তার সহজ্ঞ ও স্বাভাবিক হইয়া আসিয়াছে। বলে, হাসপাতালে রোগীপত্র কেমন হচ্ছে শশী? শশী বলে, বাড়ছে কমছে, বাড়ছে বাড়ছে দু একটি করে। গোপাল আফসোস করিয়া বলে, ইস, বেগার খেটেই তুমি মরলে, মাইনে হিসেবে কিছু কিছু নাও না কেন? পরিশ্রমের দাম তো আছে তোমার, একটা লোক রাখলে তাকে তো দিতে হতো। শশী বলে, হাসপাতালের টাকা কোথায় যে নেব বাবা, সামান্য টাকার হাসপাতাল। আমিও যদি নিজের পাওনাগন্ডা বুঝে নিতে থাকি, হাসপাতাল চলবে কিসে? তা না নিক শশী, মাহিনাবাদী কিছু, এখন সেটা আর আসল কথা নয় গোপালের কাছে। ছেলের সঙ্গে একটু সে আলাপ করিল মাত্র। এমনি নারীসুলভ এক ধরনের ছলনাময় ব্যবহার গোপালের আছে। শশীকে মাঝে মাঝে যা আশ্চর্য ও অভিভূত করিয়া দেয়। ভোলা ব্রহ্মচারীকে শশী কথার কথা বলে নাই। গোপালের প্রতি একটা অন্ধ ভয় মেশানো ভক্তি আজও তার মধ্যে অক্ষয় হইয়া আছে, হয়তো চিরদিনই থাকিবে। গোড়ার দিকে অনেকগুলি বছর ধরিয়া তার মনের সমস্ত গাঁথুনি যে গাঁথিয়াছিল গোপাল, সেগুলি ভাঙিতে পারিবে কে? কায়েতপাড়ার পথ দিয়া চলিবার সময় এক এক দিন শশী যামিনী কবিরাজের বাড়িতে শিশুর ক্রন্দন শুনিতে পাই, কচি গলার কান্না। খুবই যেন কচি মনে হয় গলাটা শশীর। বিপিনের কি এক ছোট শিশু আছে? অনেক দূর চলিয়া গিয়াও অনেকক্ষণ অবধি কান্নার সুরটি শশীর কানে বাজিতে থাকে। নিজের এই ভাব প্রবণতা ভালো লাগে না। যে শিশু জন্মিয়াছে সে মাঝে মাঝে কাঁদিবে বৈকি, তাতে এতখানি বিচলিত হওয়ার কি আছে? নিজের বাড়িতেও এমন কান্না সে কত শোনে। সেনদিদির মারা যাওয়ার মাস তিনেক পরে একদিন অনেক বেলায় শশী ফিরিয়াছে। এমনি কান্নায় রত একটি শিশুকে বুকে করিয়া কুন্দ শশীর কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, সেনদিদির ছেলে শশী দাদা। রোদের তেজে অস্নাত অভুক্ত শশীর মুখখানা শুকানো দেখাইতেছিল। আরো একটু পাংশু হইয়া সে বলিল, কার ছেলে বললি কুন্দ? সেনদিদির। কুন্দ বলিল,
হ্যাঁ, পেট থেকে পড়েই তো মাকে খেয়েছে রাক্ষস। কৃপানাথ কবিরাজের শালীর কচি ছেলে আছে, আর মাই খেত। সে আজ চলে গেল কিনা, আমাতাই আমাকে এনে দিলেন। খুকির সঙ্গে আমার দুধ খাবে, মার মতো শেষে আমাকেও না খায়। একগাল হাসিল কুন্দ। সেনদিদির কাঁথা জড়ানো ছেলে শশীর সামনে মেলিয়া ধরিয়া বলিল, ওকে মানুষ করার জন্য সোনার হার পাবো শশী দাদা। মামার মন আজকাল বড় দরাজ হয়েছে। ওকে আনলে কে? মামাই আনলো। এমনি কাঁথা জড়িয়ে বুকের কাছটিতে ধরে। বাড়ির ছেলে মেয়েদের কাছে ঘেঁষতে দেন না। পরের ছেলে কোলে নেবার মামার রকম দেখে হেসে বাঁচি না। আমায় কি বললেন জানো? ছেলেটা নিলাম রে কুন্দ আমি, মানুষ করতে পারবি? তোকে 10 ভরির হার গড়িয়ে দেব। আমি বললাম, দিন না মামা, আমার ছেলে মেয়ের সঙ্গে মানুষ হবে, এতে আর হাঙ্গামা কি? শশী ঝাঁঝিয়া বলিল, কেন তুই এবার নিতে গেলি? এত গয়নার লোক তোর? কুন্দ অবাক হইয়া বলিল, গয়নার লোভে বুঝি? অতটুকু মা মরা শিশু কেউ না দুধ দিলে বাঁচবে কেন? মামি টামি কারো কচি ছেলে নেই। সে কথা যদি বাদ দেন, মামা বললে আমি তো না বলতে পারি না। সন্দিগ্ধ ভাবে তাকাই কুন্দ, খানিক বোঝে খানিক বোঝে না। এতক্ষণ পরে শশী হঠাৎ জামা কাপড় ছাড়িতে আরম্ভ করিল। কুন্দ জিজ্ঞাসা করিল, এত রাগলেন কেন শশী দাদা? না, রাগিনী। সেনদিদির ছেলে কান্না থামাইয়াছিল। কুন্দ তাকে একটা চুমু খাইল, সস্নেহে গৌরবের সঙ্গে। কে জানে কি দুষ্টামি আছে কুন্দর মনে। তারপর ছেলেকে আর একবার শশীর দিকে বাড়াইয়া দিয়া বলিল, কি সুন্দর হয়েছে ছেলেটা, দেখুন শশী দাদা। সেনদিদির মতো দেখতে হবে, মুখখানা দেখলে মায়া হয় না? শশী শ্রান্ত ভাবে বলিল, তুই যা তো কুন্দ, ঘেমে চেমে হয়রান হয়ে এলাম, একটু বিশ্রাম করতে দে। কার উপরে রাগ করিবে শশী, কাকে বলিবে? সেনদিদির ছেলে যে সুন্দর হইয়াছে তাতে সন্দেহ নাই, আশ্চর্য রকম সুন্দর হইয়াছে। সেনদিদির যে জমজমাট রূপ বসন্ত হরণ করিয়াছিল, ছেলের মধ্যে যেন তার ক্ষতিপূরণ হইয়াছে সুদ সমেত। এতটুকু ছেলে, কাঁচা সোনার মতো কি তার রং! ওর মুখ দেখিয়া গোপালের যদি মায়া হইয়া থাকে, মায়া করিয়া গোপাল যদি এই অনাথ শিশুকে বুকে তুলিয়া ঘরে আনিয়া থাকে, তাতে কার কি বলিবার আছে? এ তো মহত্ব, প্রশংসনীয় কাজ। ক্ষোভে দুঃখে এজন্য এমন কাতর হওয়া তো শশীর উচিত নয়। সেনদিদির ফুলের মতো শিশুকে দেখিয়া একটু কি মায়া হইল না শশীর? মায়া করার স্বাভাবিক প্রবৃত্তি কি তার এমন ভাবে নষ্ট করিয়া দিয়া গিয়াছে কুসুম? গম্ভীর বিষণ্ণ মুখে শশী স্নান করিতে গেল। সেনদিদির ছেলেকে কোলে করিয়া কুন্দ অদূরে আসিয়া বসাই ভালো করিয়া খাওয়া পর্যন্ত হইল না শশীর। অল্পে অল্পে শরীরটা তাহার কিছু ভালো হইয়াছে। কি ক্ষুধাই আজ পাইয়াছিল! সমস্ত দুপুরটা শশী নিঝুম হইয়া রহিল। এবার কিছু করিতে হইবে তাহাকে। আর চুপ করিয়া থাকা নয়, আর গরমিল চলিবে না। স্তব্ধ দ্বীপ্রহরে নিস্তেজ শয্যাশায়ী শশীর মনে অসংখ্য এলোমেলো ভাবনা বিস্ময়কর ভাবে শৃঙ্খলাবদ্ধ হইয়া আসিতে থাকে। কোমল মমতাগুলি আলগা ফুলের মতো ঝুরঝুর করিয়া ঝরিয়া যায়। আগুনের আঁচে সরস বস্তু শুকাইয়া যাওয়ার মতো নিজে এসে রুক্ষ প্রকৃতির মানুষ হইয়া উঠিতেছে, এমনি একটা অনুভূতি শশীর হয়। একেবারে বেপরোয়া, নির্মম, অবিবেচক কুসুমের জন্য মন কেমন করিত শশীর, বড় আকুল ভাবে মন কেমন করিত।
এত বড় উপযুক্ত ছেলের মর্যাদায় ঘা দিয়া মনকে কি করিয়া দিয়াছে গোপাল, যে সেই মন কেমন করাকে আজ হাস্যকর মনে হইতেছে। সে যে বাড়িতে বাস করে, অবান বদনে সেনদিদির ছেলেকে সেখানে গোপাল কেমন করিয়া আনিল। সেনদিদিকে মর জানিয়াও শশী যে তার চিকিৎসা করিতে যাইতে চাহে নাই, গোপাল কি সে কথা ভুলিয়া গিয়াছে? শশীর অভিমান এতই তুচ্ছ গোপালের কাছে? সে কি ভাবিবে না ভাবিবে সেটা এতখানি অবহেলার বিষয়? শশীর কাছে তার একটু সংকোচ করিবারও প্রয়োজন নাই। ছেলের সম্বন্ধে এমনি ধারণা গোপালের যে সে ভাবিয়া রাখিয়াছে সেনদিদির ছেলেকে বাড়িতে আনিয়া পুত্র স্নেহে মানুষ করিতে থাকিলেও শশী চুপ করিয়া থাকিবে, গ্রাহ্যও করিবে না। কে জানে, গোপালই হয়তো গ্রাহ্য করে না। শশী চুপ করিয়া থাক অথবা গোলমাল করুক। পরদিন সকালে হাসপাতাল কমিটির মেম্বারদের কাছে শশী জরুরি চিঠি পাঠাইয়া দিল। শীতলবাবুর বাড়িতে সন্ধ্যার পর কমিটির জরুরি সভা বসিল। শশী পদত্যাগপত্র পেশ করিল, ডাক্তারের জন্য বিজ্ঞাপনের খসড়া করিল, প্রস্তাব করিল যে হাসপাতালের সমস্ত দায়িত্ব কমিটির সুযোগ্য প্রেসিডেন্ট শীতলবাবুর হাতে চলিয়া যাক। কমিটির হতভম্ব সভ্যেরা প্রশ্ন করিলেন, কেন শশী, কেন? শশী বলিল, আমি গা ছেড়ে চলে যাচ্ছি। এবার আর দ্বিধা নয়, গাফিলতি নয়, অনিবার্য গতিতে শশীর চলিয়া যাওয়ার আয়োজন অগ্রসর হইতে থাকে। হাসপাতাল সংক্রান্ত ব্যাপারগুলি শীতলবাবুকে বিশদভাবে বুঝাইয়া দেয়, টাকা পয়সার সম্পূর্ণ হিসাব দাখিল করে, আর ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্বন্ধে কিছু কিছু নির্দেশও লিখিয়া দেয়। ডাক্তারের জন্য কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল তার জবাবে দরখাস্ত আসে অনেকগুলি। কমিটি সভ্যদের সঙ্গে পরামর্শ করিয়া তাহাদের মধ্যে কয়েকজনকে শশী দেখা করিতে আসিবার জন্য পত্র লিখিয়া দেয়। সকলে খুঁতখুঁত করে, কেহ কেহ হাই হাই করিতেও ছাড়ে না। কোথায় যাইবে শশী, কেন যাইবে? সে চলিয়া গেলে কি উপায় হইবে গাঁয়ের লোকের? পাস করা ডাক্তারের দরকার হইলে আবার কি তাদের ছুটিতে হইবে বাজিতপুরে? সকলে কৈফিয়ত চাই শশীর কাছে, তার সঙ্গে তর্ক জুড়িবার চেষ্টা করে। শশী না দেয় কৈফিয়ত, না করে তর্ক, মৃদু একটু হাসির দ্বারা অন্তরঙ্গতাকে গ্রহণ করিয়া প্রশ্নকে বাতিল করিয়া দেয়। তবু খবরটা প্রচারিত হওয়ার পর হইতে চারিদিক এমন একটা হইচই শুরু হইয়াছে যে মনে মনে শশী বিচলিত হইয়া থাকে। কেবল ডাক্তার বলিয়া স্বার্থের খাতির তো নয়, মানুষ হিসাবেও মনের মধ্যে সকলে তাহাকে একটু স্থান দিয়াছে বৈকি। সাধারণের ব্যাপারগুলিতে সে উপস্থিত থাকিলে সকলের মনে উৎসাহের সঞ্চার হয়, তার উপরে নির্ভর রাখিয়া সকলে নিশ্চিন্ত থাকে। এ তো অকারণে হয় না। কত বড় সৌভাগ্য শশীর! না চাহিয়া জনতার এই প্রীতি পাইয়াছে। এ তো শুধু সৎকার্যের পুরস্কার নয়। কি এমন সৎকাজটা শশী করিয়াছে? রাস্তাঘাটের সংস্কারের জন্য কোদাল ধরে নাই, ম্যালেরিয়া নিবারণের জন্য ডোবা পুকুরে কেরোসিন ছড়ায় নাই, নাইট স্কুল খোলে নাই, গ্রাম্য সমিতি ছাত্রসংঘ প্রভৃতি গড়িয়া তোলে নাই, কিছুই করে নাই। শুধু হয়তো আশেপাশে 10টা গ্রামে শশীর চেয়ে বেশি প্রভাব আর কাহারও নাই। শশীকে যদি সকলে ভালো না বাসিবে এমনটা তবে হইবে কেন? শশী তাদের ভালোবাসে, শশীকে তারা ভালোবাসিয়াছে। গ্রাম ও গ্রাম্য জীবনের প্রতি মাঝে মাঝে শশী গভীর বিতৃষ্ণা বোধ করিয়াছে। ধরিতে গেলে আজ কত বছর এখানে তার মন টিকিতেছে না, তবু ক্ষতের বেদনার মতো স্থায়ী একটা কষ্ট শশীর মধ্যে আসিয়াছে। গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া উঠে মনটা। এখানে জন্ম শশীর, এখানেই সে বড় হইয়াছে, এই গ্রামের সঙ্গে জড়ানো তার জীবন। কুসুম ছিল বিদেশিনী, যেদিন শখ জাগিল নির্বিকার চিত্তে বিদায় হইয়া গেল।
শশী কেন তা পারিবে? রওনা হওয়ার সময় চোখের কোণে জল পর্যন্ত আসিবে শশীর। নিশ্চয়ই আসিবে। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করবেন। এতে আমাদের কাজের উৎসাহ বাড়ে। আর এরকম আরো গল্প শুনতে আমার চ্যানেলটি মানে মেঘ পিয়নের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।